বেগম জিয়াকে স্থায়ী জামিন না দিয়ে সাজা খাটাতে চায় সরকার, অভিযোগ মির্জা ফখরুলের। চেয়ারপারসনের মুক্তির আন্দোলন তামাশা বলছে আওয়ামী লীগ, লক্ষ্য তারেককে ফেরানো। 6 মাস করে সাজা স্থগিত করছে, তার মানে সাজা কিন্তু কমছে না, সেই সাজা আবার যুক্ত হবে। খালেদা জিয়ার মুক্তি তারা চায় না। মুক্তি সম্ভব একমাত্র আইনি লড়াইয়ের মাধ্যমে। তারা কোর্টে যায় না, আদালতে যায় না। মূল লক্ষ্যটা ছিল তাকে রাজনীতি থেকে সরিয়ে দেওয়া। তারা খালেদা জিয়াকে জেলখানায় রেখে তারেককে রাজনীতিকে প্রতিষ্ঠা করতে চায় না। শনিবার নয়াপল্টনে সমাবেশের অনুমতি চেয়ে ডিএমপিকে বিএনপির চিঠি। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি মার্জিয়া শ্রেয়া। এবারে অন্যান্য শীর্ষ সংবাদ। কোমলমতি শিশুদের সুপ্ত প্রতিভা বিকাশে সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর। প্রাক প্রাথমিকের সময় বেড়ে হবে 2 বছর, পুষ্টিকর বিস্কুট দেওয়ার নির্দেশনা। তিস্তা মহাপরিকল্পনা ঘিরে অঘোষিত প্রতিযোগিতায় চীন ভারত, দিল্লিতেই ভরসা ঢাকার। পররাষ্ট্রনীতিতে ভারসাম্য বজায় রাখছে বাংলাদেশ, জানালেন মন্ত্রী। বেরিয়ে আসছে সাদিক অ্যাগ্রোর থলের বিড়াল, খালের জায়গায় হাট সমান ফার্ম। পদবীর দাপটে গাজীপুরে মতিউরের অঢেল সম্পত্তি। 2 সপ্তাহ পর নরসিংদীতে জনসমক্ষে প্রথম স্ত্রী লায়লা। এবং IMF এর ঋণের তৃতীয় কিস্তির $115 কোটি হাতে পেল বাংলাদেশ, জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। রিজার্ভ বেড়ে দাঁড়ালো $2650 কোটি। বেগম খালেদা জিয়াকে স্থায়ী জামিন না দিয়ে সাজা খাটাতে চায় সরকার, এমনটাই অভিযোগ তুলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, রাজনীতি থেকে দূরে সরিয়ে দিতেই ক্ষমতাসীনরা তাকে সুচিকিৎসা থেকে বঞ্চিত করছে। এদিকে বেগম জিয়ার মুক্তির দাবিতে 29 জুন নয়াপল্টনের সমাবেশের অনুমতি চেয়ে ডিএমপিকে চিঠি দিয়েছে বিএনপি। গত শুক্রবার রাতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলে নড়ে চড়ে বসে দলটির নেতারা। অন্যায়ভাবে বেগম জিয়াকে সরকার বন্দী করে রেখেছে অভিযোগ করে তার মুক্তির দাবিতে সরব হয়ে ওঠে বিএনপি। দলীয় নেত্রীর স্থায়ী মুক্তির দাবিতে নয়াপল্টনে নারী শিশু অধিকার ফোরাম আয়োজিত মানববন্ধনে বিএনপি নেতারা অভিযোগ করেন, ক্ষমতায় টিকে থাকতে সরকার বেগম জিয়াকে সুচিকিৎসা থেকে বঞ্চিত করছে। আমাদের নেত্রীকে মুক্তি করতে চাই, একটাই রাস্তা আমাদের সামনে এখন খোলা, সেটা হলো রাজপথে নেমে এই স্বৈরাচারী সরকারকে, এই অবৈধ সরকারকে উৎখাত করা। ইউনাইটেড হসপিটাল সেদিন বেগম খালেদা জিয়াকে একটি অ্যাম্বুলেন্স দিয়ে সহযোগিতা করতে অক্ষমতা ও মানবতা অস্বীকার করেছে। আমি যদি বিনা চিকিৎসায় মারা যাই, আমি কখনো ইউনাইটেড হসপিটালে চিকিৎসা নিতে যাব। প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব অভিযোগ করেন, আবারও বেগম জিয়াকে সাজা ভোগ করাতে সরকার চক্রান্ত করছে। আরেকটা চালাকি আছে, চালাকিটা কি এটা আমরা অনেকেই বলি না। 6 মাস করে সাজা স্থগিত করছে, তার মানে সাজা কিন্তু কমছে না, সেই সাজা আবার যুক্ত হবে ভবিষ্যতে যখন তাদের প্রয়োজন হবে। এটা আরেকটা খেলা, অর্থাৎ আরো বেশি দীর্ঘায়িত করা হবে। সরকার প্রধানের ভারত সফরের সমালোচনা করে বিএনপি মহাসচিব দাবি করেন, জনগণকে বোকা বানিয়ে দেশের স্বার্থবিরোধী চুক্তি করেছে সরকার। উদ্বিগ্ন যে বাংলাদেশে এখন যারা শাসন করছে এরা বাংলাদেশকে বিক্রি করে দিচ্ছে। পররাষ্ট্রমন্ত্রী নিয়োগ করেছেন, তিনি আবার আমাদেরকে সবক দেন। সবক কি দেন? আমরা কি চুক্তি আর সমঝোতার মধ্যে পার্থক্য করি না, দেশের সঙ্গে এই বিদ্রোহ করবেন না, বেইমানি করবেন না। এদিকে বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে 29 জুন নয়াপল্টনে সমাবেশ করতে ডিএমপিকে চিঠি দিয়েছে বিএনপি। দলটির নেতারা জানান, সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছে পুলিশ। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলনের নামে বিএনপি তামাশা করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ঢাকা 2 আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি। বলেন, তাদের লক্ষ্য খালেদা জিয়াকে মুক্ত করা নয়, তারা চায় পলাতক তারেক রহমানকে দলে প্রতিষ্ঠা করতে। সকালে আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিমের 4র্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় এই কথা বলেন তিনি।
এ সময় পলাতক নেতার বিরুদ্ধে রুখে দাঁড়াতে বিএনপির নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান কামরুল ইসলাম। সভায় বক্তব্য রাখেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টুকু সহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতারা। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা পাশে থেকে তিনি যেমন এই অভ্যন্তরীণ এবং বহিরাক্রমণকে মোকাবেলা করার সহযোগিতা করেছে, আমরা সেই রকম একটা আদর্শিক কর্মী হিসেবে যদি আমরা গড়ে তুলতে পারি, গড়ে উঠতে পারি। বিএনপিকে আমি বলি এটা গণতান্ত্রিক দল না, এটা গণতান্ত্রিক চর্চা এদের মধ্যে নাই। একটা জিনিস আপনারা লক্ষ্য করবেন যে রাজনীতিতে রাজনৈতিক দলগুলো নির্বাচনে সবসময় অংশগ্রহণ করে। সত্যিকার রাজনৈতিক গণতান্ত্রিক চর্চা যারা করে তারা নির্বাচনে অংশগ্রহণ করবে। এটা হলো তাদের একটা ভেলকিবাজি, মিথ্যা ধোঁকা। তারা খালেদা রেখে জেলখানায় রেখে তারেককে রাজনীতিকে প্রতিষ্ঠা করতে চায়, রাজনীতি হিসেবে তারেককে প্রতিষ্ঠিত করতে চায়। কোমলমতি শিশুদের সুপ্ত প্রতিভা বিকাশে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেছেন, শিশুদের প্রাক প্রাথমিক শিক্ষা 2 বছর মেয়াদী করার পরিকল্পনা করছে সরকার। সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন সরকার প্রধান। এই দেশ একদিন মোশতাক ও তার দোসরদের পাশবিকতার নির্যাতন থেকে রক্ষা পাবে। আমি রাসেল বলছি। কেউ করলো আবৃত্তি, কেউ এলো সমবেত সঙ্গীত নিয়ে, আবার কেউ বা এলেন দলীয় নৃত্যের তালে। জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে এভাবেই পেশাদার শিল্পীদের মতো করেই সাংস্কৃতিক উপস্থাপনা তুলে ধরলেন প্রাইমারি পড়ুয়া এক ঝাঁক ক্ষুদে শিল্পী। বৃহস্পতিবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ 2024-এর উদ্বোধনী আনুষ্ঠানিকতায় যোগ দেন প্রধানমন্ত্রী। জাতীয় পর্যায়ে সংস্কৃতি ও ক্রীড়া এবং বিষয়ভিত্তিক 18টি ক্যাটাগরিতে শীর্ষ অবস্থানের জন্য 36 জন শিক্ষার্থীকে পদক দেয়া হয়। এছাড়া শিক্ষা সংশ্লিষ্টতায় জড়িত জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ 15 জন ব্যক্তি এবং 3 প্রতিষ্ঠানকে দেয়া হয় প্রাথমিক শিক্ষা পদক 2023। এখন আমাদের লক্ষ্য প্রি প্রাইমারি 1 বছরের জন্য, এখন আমরা সেটা 2 বছরের জন্য করতে চাচ্ছি। স্কুল ফিডিং কার্যক্রমে কমিউনিটি পর্যায় থেকে পরিবার পর্যন্ত সবাইকে অংশগ্রহণের আহ্বান জানান প্রধানমন্ত্রী। শুধুমাত্র ওই খালি পুষ্টিকর বিস্কুট দিলে হয় না, ওই বিস্কুট খেতে খুব বেশি টেস্ট না, এর সঙ্গে একটু চকলেট ফ্লেভার, একটু ভ্যানিলা ফ্লেভার, বিভিন্ন কিছু দিয়ে তৈরি করো বা সুন্দর ডিজাইন করে দেওয়ার জন্য বাচ্চাদের এটা আকর্ষণ হয়। গেল 1.5 যুগে প্রাথমিক বিদ্যালয়গুলোতে মহিলা শিক্ষকের হার অন্তত 3 গুণ বেড়েছে বলেও জানান সরকার প্রধান। মহিলা শিক্ষকের সংখ্যা। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। তিস্তা মহাপরিকল্পনা ঘিরে চীন ও ভারতের মধ্যে চলছে অঘোষিত প্রতিযোগিতা। দীর্ঘদিন ধরে তিস্তায় বেইজিং আগ্রহ দেখিয়ে এলেও নয়াদিল্লি এই প্রকল্প বাস্তবায়ন করলে বাংলাদেশের জন্য মঙ্গল হবে বলে জানালেন পররাষ্ট্রমন্ত্রী। বৃহস্পতিবার ব্রিফিংয়ে তিনি বলেন, ভারত সফরের পর প্রধানমন্ত্রীর চীন সফর প্রমাণ করে বাংলাদেশ পররাষ্ট্র নীতির ক্ষেত্রে ভারসাম্য বজায় রাখতে সফল। বাংলাদেশ ও ভারতের যৌথ নদী তিস্তা সীমানার ওপারে বাঁধ নির্মাণ করায় যে নদীর পানিতে সম্পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে ভারতের হাতে। গত 50 বছরেরও বেশি সময় ধরে ভারতের সঙ্গে তিস্তা নদীর পানি বণ্টন নিয়ে একটি চুক্তিতে পৌঁছানোর চেষ্টা করেও নানা কারণে এর পথ খুঁজে পায়নি বাংলাদেশ। বছর 10 আগে তিস্তা নদীকে ঘিরে উন্নয়ন প্রকল্পের ব্যাপারে আগ্রহ প্রকাশ করে চীন। এর ধারাবাহিকতায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড ও চীনের মধ্যে 2016 সালে একটি সমঝোতা স্মারক সই হয়, তবে এরপর আর কোনো কাজ এগোয়নি। সম্প্রতি তিস্তা মহাপরিকল্পনায় আগ্রহ দেখাতে শুরু করেছে ভারত। কিছুদিনের মধ্যে দেশটি কারিগরি দল পাঠাবে বলে প্রধানমন্ত্রী নয়াদিল্লি সফরে ঘোষণা দেন ভারতের প্রধানমন্ত্রী। এতে তিস্তা নদী ঘিরে একরকম প্রতিযোগিতা চলছে ভারত ও চীনের মধ্যে। শেষ মুহূর্তে কাকে এই পরিকল্পনা বাস্তবায়নের ভার দেবে বাংলাদেশ, সেটিই প্রশ্ন। পররাষ্ট্রমন্ত্রী বলছেন, চীনের দীর্ঘদিনের আগ্রহ থাকলেও অভিন্ন নদী হওয়ায় ভারত এই প্রকল্প বাস্তবায়ন করলে বাংলাদেশের জন্য মঙ্গল। চায়না অনেক আগে প্রস্তাব দিয়েছিল, এরপরে ভারতের প্রস্তাব আসছে। তিস্তা যেহেতু দুই দেশের যৌথ নদী, ভারত এবং বাংলাদেশের, সেই ক্ষেত্রে
আমরা মনে করি এটি যদি ভারত আমাদেরকে প্রয়োজন অনুযায়ী সহায়তা করে তাহলে সেটি ভালো। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে ব্রিফিংয়ে মন্ত্রী আরও বলেন, বাংলাদেশ পররাষ্ট্রনীতির ক্ষেত্রে সফলতার সঙ্গে ভারসাম্য বজায় রাখছে। আমরা যে সবার সাথে ব্যালেন্স করে কূটনৈতিক তৎপরতা চালাতে পারছি সেটির বহিঃপ্রকাশ হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী ভারত থেকে আসার পর চীনে যাচ্ছেন এবং চীন সফরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। চীনে অনেকগুলো প্রকল্প নিয়ে আলোচনা হবে। আগামী ৮ থেকে ১১ জুলাই প্রধানমন্ত্রী চীন সফর করবেন বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী। তাজওয়ার মাহমুদ, সময় সংবাদ, ঢাকা। দম্ভচূর্ণ হলো সাদিক অ্যাগ্রোর। ছাগলকাণ্ডের পর বেরিয়ে আসছে তাদেরও অনিয়ম। মোহাম্মদপুরের রামচন্দ্রপুর খাল দখল করে ব্যবসা করার সত্যতা মেলায় ভেঙে ফেলা হয়েছে প্রতিষ্ঠানটির একাংশ। এছাড়াও উচ্ছেদ করা হয়েছে অন্যান্য দখলদারদেরও। সিটি কর্পোরেশন জানায়, খালে পানি প্রবাহ ফেরাতে কোনো অবৈধ দখলদারকে ছাড় দেয়া হবে না। অবৈধ দখলমুক্ত করে রামচন্দ্রপুর খালের পানির প্রবাহ ফেরাতে উচ্ছেদ অভিযান হবে বৃহস্পতিবার। এমন তথ্য আগের রাতেই জানায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। আর সেই খবরে আশেপাশের অনেক দখলদার আগেই সরিয়ে নেন নিজেদের স্থাপনা। কিন্তু ব্যতিক্রম কেবল আলোচিত পশুর খামার সাদিক অ্যাগ্রো। রাতের বেলা বেশ কিছু গরু ছাগল সরিয়ে নিলেও নিজেদের অবস্থান ছাড়তে অনড় তারা। সিটি কর্পোরেশনের যে ডিমার্কেশনটা, সেই ডিমার্কেশনের ভিতরে কিন্তু সাদিক অ্যাগ্রো ফার্মটা নেই। অভিযান শুরুর নির্ধারিত সময়ের 2 ঘন্টা পর সিটি কর্পোরেশনের প্রধান সম্পত্তি কর্মকর্তা এসে ভূমি জরিপের কাগজপত্র সামনে আনলে মিথ্যা প্রমাণ হয় সাদিক অ্যাগ্রোর দাবি। কাগজ অনুযায়ী খালের জায়গা দখল করেই চলছে আলোচিত এই পশুর খামার। উচ্ছেদ কার্যক্রম শুরু করে ডিএনসিসি। এক্সকেভেটরের সহায়তায় ভেঙে ফেলা হয় সাদিক অ্যাগ্রোর একাংশ। রামচন্দ্রপুর খাল যারাই বেদখল করে আছে তাদের বিরুদ্ধে এই অভিযান। এটা নির্দিষ্ট কোনো ব্যক্তি, নির্দিষ্ট কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে না। এদিকে স্থানীয় কাউন্সিলরের ছত্রছায়ায় খাল দখল হওয়ার অভিযোগ থাকলেও তিনিও কথা বললেন ভিন্ন সুরে। কে বা কাহারা যদি বলে থাকে যে আমার বন্ধু হয়ে থাকে, আসলে গরুর ব্যবসায় কখনো ব্যাপারে এক ফার্মার আরেক ফার্মারের বন্ধু হয় না। দখলমুক্ত করার পর মাটি সরিয়ে খালে পানি প্রবাহ ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছে ডিএনসিসি। ধ্রুব ব্যানার্জি, সময় সংবাদ, ঢাকা। আইএমএফের ঋণের তৃতীয় কিস্তির $115 কোটি হাতে পেল বাংলাদেশ। রাতে এ তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র। এদিন কোরিয়া ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক, আইডিবি, ইন্টারন্যাশনাল ব্যাংক ফর রিকনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট IBRD থেকে বাংলাদেশ পেয়েছে আরও $90 কোটি। সব মিলিয়ে দেশের মোট রিজার্ভ গত ডিসেম্বরের পর দাঁড়ালো $26.5 বিলিয়ন। অর্থ ছাড়ের অনুমোদন দেওয়ার 3 দিনের মধ্যে বাংলাদেশকে দেয়া ঋণের তৃতীয় কিস্তির $115 কোটি ছাড় করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF। বৃহস্পতিবার রাতে এই তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মোহাম্মদ মেজবাউল হক। গণমাধ্যমে তিনি জানান, IMF এর এই অর্থের সঙ্গে কোরিয়া ইন্টারন্যাশনাল ব্যাংক ফর রিকনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট ও ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক থেকে আরও $90 কোটি যোগ হয়েছে দেশের রিজার্ভে। এসব ঋণের উপর ভর করে বাংলাদেশ ব্যাংকের মোট রিজার্ভের হিসাব দাঁড়িয়েছে $2650 কোটি। বাংলাদেশ ব্যাংকের হিসাব বলছে, গত ডিসেম্বরের পর দেশের মোট রিজার্ভের আকার দাঁড়ালো $26.5 বিলিয়ন। তবে এই অর্থ যোগ হওয়ার পর IMF এর BPM-6 পদ্ধতিতে রিজার্ভ কত হলো তা তাৎক্ষণিক জানায়নি কেন্দ্রীয় ব্যাংক। এর আগে গত সোমবার বাংলাদেশের জন্য $470 কোটি ঋণ চুক্তির আওতায় তৃতীয় কিস্তি ছাড়ের অনুমোদন দেয় IMF। আর ঋণের কিস্তির অর্থ ছাড়ের বিষয়ে IMF এর দেওয়া শর্ত বাস্তবায়ন ও অর্থনৈতিক সংস্কারের অগ্রগতি দেখতে গত 24 এপ্রিল ঢাকায় আসে সংস্থাটির একটি মিশন। তারা 8 মে পর্যন্ত বাংলাদেশে অবস্থান করে সরকারের বিভিন্ন সংস্থার সঙ্গে বৈঠক করে। বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমতে থাকায় গত বছরের 30 জানুয়ারি IMF এর সঙ্গে $470 কোটি ঋণ চুক্তি করে বাংলাদেশ। এর 3 দিন পর প্রথম কিস্তিতে $47,62,70,000 ছাড় করে সংস্থাটি। আর গত 16 ডিসেম্বর আসে দ্বিতীয় কিস্তির $68,20,00,000। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। ডিমের বাজারে অস্থিরতা যেন থামছেই না। দেশের বিভিন্ন স্থানে ডজন বিক্রি হচ্ছে 150 থেকে 170 টাকায়। লাগামহীন দামে হিমশিম অবস্থা ক্রেতার। সরবরাহ কমের অজুহাত বিক্রেতাদের। আর ব্যবসায়ীরা কারসাজির জন্য সিন্ডিকেটকেই দুষছেন। ডিমের বাজারের উত্তাপ কমছে না। সিন্ডিকেটের থাবায় ঈদের কিছুদিন আগ থেকেই অস্থির ডিমের বাজার।
নওগাঁ, খুলনা, গাজীপুর সহ দেশের বিভিন্ন স্থানে ডজন ডিমের দর আকার ভেদে 150 থেকে 170 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে, যেখানে একটি ডিমের জন্য গুনতে হচ্ছে বাড়তি 2 থেকে 3 টাকা। কয়েকদিনের ডিমের দর লাফিয়ে পড়ায় হিমশিম অবস্থা ক্রেতাদের। আগে কিনছি আপনার 15 টাকা দিয়ে, 10 টাকা দিয়ে, আর এখন কেনা লাগতেছে 120 টাকা, 130 টাকায় ডিম। এখন 14 টাকা 15 টাকা। এই ডিম কি আমরা কিনতে পারি? বিক্রেতারা বলছেন চাহিদার তুলনায় সরবরাহ কমায় বাড়ছে ডিমের দাম। তবে পাইকাররা বলছেন হাত বদলের মাধ্যমে কারসাজি হচ্ছে। এজন্য সিন্ডিকেট ও দায়িত্বপ্রাপ্ত সরকারি কর্মকর্তাদের দুষছেন ব্যবসায়ী নেতারা। ওরা বাড়িয়েছে, আমরা তো বাড়াতে পারছি না। আমরা যেভাবে কিনছি আমরা ওভাবেই কিনা বেচা করছি। সাদাটা 44 টাকা হালি, লালটা হচ্ছে 48 টাকা হালি। ডিমের দাম খুবই বেশি। এটা নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত ব্যবসা মোটামুটি ভালো হবে না। তাদের যদি যথাযথ দায়িত্ব তারা পালন করে আমরা আবার ঘুরে দাঁড়াবো। এবং এই অনেক খামারে আবার বাচ্চা টাচ্চা উঠছে, এগুলো উঠোনের পরে আবার দামে স্বাভাবিক হচ্ছে। প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য মতে দেশে গত 10 অর্থ বছরে ডিম উৎপাদন বেড়েছে দ্বিগুণের বেশি। কনক আজাদ, সময় সংবাদ। মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাতে কোনো বাংলাদেশি যাতে আক্রান্ত না হয় সেজন্য দেশটির সরকার ও বিদ্রোহীদের সঙ্গে কথা হয়েছে, এমনটা জানিয়েছেন বিজিবির মহাপরিচালক। চট্টগ্রামে বাহিনীর 101তম ব্যাচের সমাপনী কুচকাওয়াজ শেষে তিনি কথা বলেন সীমান্ত পরিস্থিতি নিয়েও। কঠিন প্রশিক্ষণ আর দেশের সার্বভৌমত্ব রক্ষার মৌলিক প্রশিক্ষণ শেষ করলেন বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বিজিবির নবীন সৈনিকরা। চট্টগ্রামের সাতকানিয়ায় বাইতুল ইজ্জতে নবীন সৈনিকদের সমাপনী কুচকাওয়াজ পরিদর্শন করেন বাহিনীটির মহাপরিচালক। সীমান্ত রক্ষায় সৈনিকদের দেন প্রয়োজনীয় দিক নির্দেশনা। বর্ডার গার্ড বাংলাদেশ সীমান্তের অতন্ত্র প্রহরী হিসেবে বাংলাদেশের 4427 কিলোমিটার দীর্ঘ সীমান্ত সুরক্ষার মহান দায়িত্ব অত্যন্ত দৃঢ়তা ও সফলতার সাথে পালন করে আসছে। এ বাহিনীর সদস্যরা সীমান্তে চোরাচালান, নারী ও শিশু পাচার রোধ সহ যে কোনো ধরনের সীমান্ত অপরাধ দমনে দক্ষতার স্বাক্ষর রেখে চলেছে। পরিদর্শন শেষে সীমান্তের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মহাপরিচালক। উঠে আসে দেশের সীমান্তে মিয়ানমারের অভ্যন্তরীণ উত্তেজনার প্রসঙ্গ। সেন্ট মার্টিনসের যেই বিভিন্ন ক্ষেত্রে যে গুজবটুকু কানে এসেছে বা অনেকে বলছে এটা আসলেই গুজব। তবে আপনারা জানেন যে মায়ানমারের মধ্যে একটা অভ্যন্তরীণ তাদের বিদ্রোহী দলের সাথে একটি সংঘর্ষ চলছে। আমাদের দেশের উপর আলাদা কোনো কিছু নয়, এটি তাদের অভ্যন্তরীণ কোন্দলের কারণেই কিছু কিছু গোলাগুলি এদিক ওদিক গেছে। আমরা পরিষ্কারভাবে তাদেরকে জানিয়েছি যে আমাদের ট্রলারের মধ্যে যেন কোনো ধরনের এই ধরনের আর কিছু না হয়। বাহিনীর আধুনিকায়ন ও উন্নত প্রশিক্ষণের বিষয়ে নতুন নতুন পরিকল্পনার কথাও জানান বিজিবি প্রধান। তরুণ রিক্রুটসদের স্বপ্ন পূরণ হলো আজকের এই সমাপনী কুচকাওয়াজের মাধ্যমে। আর শপথ গ্রহণের মাধ্যমে বাংলাদেশের সীমান্ত রক্ষায় নিজেদের উৎসর্গ করলেন বিজিবির নতুন সদস্যরা। চট্টগ্রাম থেকে নিবিড় সাহা, সময় সংবাদ। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন ঘিরে প্রথমবারের মতো নির্বাচনী বিতর্কে অংশ নিচ্ছেন জো বাইডেন ও ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে অনুষ্ঠিত হবে মার্কিন গণমাধ্যম সিএনএন আয়োজিত ঐতিহাসিক এই বিতর্ক। প্রথম বিতর্কের বিষয়বস্তু কি হবে তা নিয়ে সিএনএন কিছু না জানালেও বেশ কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যম বলছে সীমান্ত নিরাপত্তা, অভিবাসী, ট্রাম্পের মামলা ও বাইডেনের ছেলের মামলার বিষয়গুলো উঠে আসতে পারে। এছাড়াও ইউক্রেন ও গাজা যুদ্ধ নিয়েও আলোচনা হতে পারে। এতক্ষণ দেখছিলেন দেশ বিদেশের খবর।